আসসালামু আলাইকুম। ই রিটার্ন রিলেটেড নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সোহরাব, আপনারা দেখছেন সুমন সোহরাব। আজকে হচ্ছে আপনাদেরকে দেখাবো সঞ্চয়পত্র রিটার্ন আপনারা অনলাইনে কিভাবে ই রিটার্নের ওয়েব পোর্টালের মাধ্যমে সাবমিট করতে পারেন। তো কথা না বাড়ে সরাসরি আমি হচ্ছে ই রিটার্নের যে ওয়েবসাইট আছে সেখানে চলে আসছি। আপনি সিম্পলি গুগলে ই রিটার্ন লিখে সার্চ করলে এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন। এখানে এসে আপনি ফার্স্টে দেখবেন এই যে ই রিটার্ন লেখা আছে, এখানে ক্লিক করবেন। দুইটা অপশন আসবে, একটা হচ্ছে আপনি কি অলরেডি রেজিস্টার্ড আছেন নাকি রেজিস্টার্ড নাই। যদি রেজিস্টার্ড থাকেন এখানে ক্লিক করে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে নেবেন, আর যদি রেজিস্ট্রেশন করা না থাকে এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নিতে হবে। আমাদের যেহেতু অলরেডি রেজিস্টার্ড করা আছে, সো আমি আই এম অলরেডি রেজিস্টার্ডে ক্লিক করে সাইন ইন করে ফেলতেছি। বাট আপনি যদি রেজিস্ট্রেশন না করে থাকেন অবশ্যই আমার এই যে উপরে আই বাটনে দিয়ে দিয়েছি, ইউটিউব চ্যানেলে যদি ভিডিওটা দেখতেছেন আই বাটনে পেয়ে যাবেন, ভিডিওটা দেখে নেবেন কীভাবে রেজিস্ট্রেশন করতে হয়। আর যদি ফেসবুকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই দয়া করে আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখে নেবেন, কারণ ফেসবুকে আই বাটন দেওয়ার কোনো অপশন নাই। সো ইউটিউব চ্যানেলে যে আই বাটন থেকে ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনি সাকসেসফুলি রেজিস্ট্রেশন করতে পারবেন। আদারওয়াইজ রেজিস্ট্রেশন করতে যে যদি ব্লক হয়ে যান তাহলে কিন্তু ঝামেলায় পড়ে যাবেন। ওকে, আমি লগ ইন করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু সাকসেসফুলি ই রিটার্নের ওয়েবসাইটে হচ্ছে লগ ইন হয়ে গেছি। এখানে অ্যাসেসমেন্ট ইয়ারটা দেখতে পাচ্ছেন 25-26 অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে আছে, সিলেক্ট না থাকলেও সিলেক্ট করে নেবেন। তারপরে হচ্ছে রেগুলার ই রিটার্ন যে লেখা আছে এখানে যাবেন। যাওয়ার পরে ফার্স্টে হচ্ছে রিটার্ন স্কিম সেলফ থাকবে, অ্যাসেসমেন্ট ইয়ারও 2025-26 থাকবে, ইনকাম ইয়ার 24-25 থাকবে। আপনি যেহেতু বাংলাদেশ থেকেই করতেছেন সো রেসিডেন্টই থাকবেন। আপনার কোনো ট্যাক্স ফ্রি ইনকাম আছে কি না, ধরে নিলাম নাই, সো নো। আপনার যেহেতু সঞ্চয়পত্র থেকে ইনকাম, সো এখানে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটে টিক দিতে হবে, সো এখানে ইয়েস দিতে হবে, কারণ নো দিলে আপনি কোনোটাতেই টিক দিতে পারবেন না। এগুলো হচ্ছে ইনকাম সোর্স, আপনি কোত্থেকে ইনকাম করতেছেন সেটাতে টিক দিবেন। সো সঞ্চয়পত্রের জন্য আপনাকে এই ফিল্ডটাতে টিক দিতে হবে, এই জন্য আমরা এখানে ইয়েস দিয়ে এটাকে টিক দিয়ে আমরা নেক্সটে চলে যাচ্ছি, 7 কন্টিনিউ করতেছি। এবার হচ্ছে আপনার লোকেশন, আপনি কোন লোকেশনে আপনার টেন সার্টিফিকেটটা করা সেই লোকেশন আপনি সিলেক্ট করে দেবেন। তারপর হচ্ছে আপনার কোনো ক্লেম ট্যাক্স রিবেট আছে কিনা, ট্যাক্স ক্লেম রিবেট ফর ইনভেস্টমেন্ট যদি থাকে অবশ্যই থাকবে, সঞ্চয়পত্র থাকলে ইয়েস দিবেন। বাট আমরা এই ভিডিওতে রিবেট ক্লেম করব না, কারণ আমাদের সঞ্চয়পত্র থেকে যেই কোনো ট্যাক্স তো আসবে না, শুধু সঞ্চয়পত্রই যেহেতু, সো কোনো ট্যাক্স তো আসবে না। বাট আপনার যদি সঞ্চয়পত্র ছাড়াও অন্য কোনো ইনকাম সোর্স থাকে সেখান থেকে যদি আপনার ট্যাক্স আসে তাহলে আপনি অবশ্যই ইয়েস দিয়ে আপনি রিবেট নিতে পারেন, আপনার ট্যাক্স ক্যালকুলেশনে ট্যাক্সটা কমে আসবে। আর যেহেতু সঞ্চয়পত্র থেকে কোনো ট্যাক্স এক্সট্রা আসবে না, অটোমেটিক্যালি সেটা কেটে নিয়েছে, সো আপনার হচ্ছে এখানে নো সিলেক্ট করলে এনাফ। তারপরে হচ্ছে IT10B রিকোয়ারমেন্টগুলো, আপনার যদি 50 লাখ টাকার উপরে কোনো সম্পদ থাকে ইয়েস দিবেন, না হলে নো। কোনো মোটর কার থাকলে ইয়েস, না হলে নো। দেশের বাইরে কোনো প্রপার্টি থাকলে ইয়েস, না হলে নো। শেয়ার হোল্ডার যদি আপনি কোনো কোম্পানির হয়ে থাকেন ইয়েস, না হলে নো। আপনার যদি সিটি কর্পোরেশনের বাড়ি হয়ে থাকে ইয়েস দিবেন, না হলে নো। আর IT10B মে নট বি ম্যান্ডেটরি, স্টিল ওয়ান্ট টু সাবমিট। এটা হচ্ছে আপনার সম্পদের হিসাব কিভাবে দিবেন সেটা ইয়েস দিলেই আপনি দিতে পারবেন, নো দিলে কিন্তু দিতে পারবেন না। সো অবশ্যই ইয়েস দিবেন, তাহলেই আপনার অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি পেজটা আসবে এবং ওখানে আপনি আপনার ডিটেল ইনফরমেশন দিতে পারবেন আপনার যে অ্যাসেটগুলো আছে সেগুলোর। তো আমরা সেভ এন্ড কন্টিনিউসে যাচ্ছি। এখানে আসার পরে আপনি এই ধরনের একটা ইন্টারফেস পাবেন, ইনকামে চলে আসবেন। আসার পরে এখানে ড্রপডাউন মেনু থেকে আপনি যেহেতু আপনার সঞ্চয়পত্র নিয়ে, সো ইন্টারেস্ট ফ্রম সঞ্চয়পত্র আদার দেন পেনশনার নাকি পেনশনার কোনটা আপনারটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ধরুন আপনি সিলেক্ট করলেন, সিলেক্ট করার সাথে সাথে দেখুন ঘর পেয়ে যাবেন। এই জিনিসগুলো আমি অলরেডি ফিল আপ করে রাখছি, তো আমি সেটা দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা মেক করার তাড়াতাড়ি যেন হয় এই জন্য ফিল আপ করা আছে, যে দেখতেই পাচ্ছেন। আমি ড্রপডাউন মেনু থেকে এটা সিলেক্ট করেছিলাম। তারপরে হচ্ছে এখানে রেজিস্ট্রেশন নাম্বার, ইস্যু ডেট, তারপরে হচ্ছে কত টাকা সঞ্চয়পত্র, ইন্টারেস্ট কত পেয়েছে, উৎসকর বা টেক্সট ডিডাক্টেড সোর্স কত কেটেছে, সব এখানে বসানো আছে। এইগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন যেখান থেকে সঞ্চয়পত্রটা করেছেন। সেখান থেকে একটা ডকুমেন্ট নিলেই কিন্তু এই রেজিস্ট্রেশন নাম্বার, ইস্যু ডেট, কত টাকা, এগুলো তো আপনার কাছে অলরেডি আছে। রেজিস্ট্রেশন নাম্বার যেহেতু সঞ্চয়পত্র করেছেন, আমার কাছে পেপারস তো আছে, একটা পেপারসে এটা লেখা আছে রেজিস্ট্রেশন নাম্বারটা কত, ইস্যু ডেটটা কত এবং ভ্যালু কত টাকা সঞ্চয়পত্র সেটা তো আপনার কাছে লেখা আছে। তো এইগুলো আপনার এখনই আছে। বাট আপনার যদি গ্রস ইন্টারেস্ট টিডিএস না থাকে আপনি ওদের থেকে এই ডকুমেন্টটা নিতে পারেন। এছাড়া একটা অপশন আছে, আপনি এই ওয়েবসাইট থেকেও বের করতে পারেন। আমরা দেখাচ্ছি কীভাবে বের করবেন।
সো এখানে যদি আপনার কাছে না থাকে, এখানে আপনি একটা ভ্যালু, যে কোনো একটা ভ্যালু, এখানে একটা ভ্যালু দিয়ে আপনি সেভ এন্ড কন্টিনিউসে যাবেন, আর থাকলে তো অটোমেটিক্যালি বসিয়ে তারপরে সেভ এন্ড কন্টিনিউসে যাবেন। তারপর হচ্ছে এক্সপেন্ডিচার, আপনার যদি এখানে নো দেন আপনি একসাথে সবগুলো ফিল আপ করে দিতে পারবেন। আমি ইয়েস দিয়েই ফিল আপ করেছি, তাহলে ভেঙে ভেঙে কোন পারপাসে কত খরচ হয়েছে সেটা লিখিয়েছি, আর এখানে সঞ্চয়পত্র থেকে যে আমার 276 টাকার টিডিএস কাটছে সেটা এখানে আমি বসিয়ে দিলাম। এটা হচ্ছে সোর্স ট্যাক্স হিসাবে, ট্যাক্স এর সোর্সে আমি দেখিয়ে দিলাম আমার 276 টাকা কাটা হয়েছে। আর বাকিগুলো আমার মতো করে আমি বসাই দিলাম যে আপনার বাৎসরিক ফুড ক্লথিংয়ে কত গেছে, আপনার অ্যাকোমোডেশন এক্সপেন্সে কত গেছে, এভাবে আপনি ভেঙে ভেঙে দেখাতে পারেন। টোটাল 80,276 টাকা এক বছরে খরচ দেখানো হয়েছে। তারপরে সেভ এন্ড কন্টিনিউসে যাবেন, এখানে হচ্ছে অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি পেজটাতে আসছেন। আপনার যদি এটা সেকেন্ড রিটার্ন হয়ে থাকে, আপনি জাস্ট ইম্পোর্ট অ্যান্ড অটোফিলে ক্লিক করলে কিন্তু গত বছরে কী কী ফিল আপ করেছেন অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে। আর যদি আপনি এটা ফার্স্ট রিটার্ন হয়ে থাকে, তাহলে ইম্পোর্ট অ্যান্ড অটোফিলে ক্লিক করে কোনো লাভ নাই, কারণ আপনার তো গত বছর ফিল আপ করাই নেই। সেক্ষেত্রে এগুলো আপনি ফিল আপ করে নেবেন। কিন্তু এখানে কোশ্চেন থাকতে পারে যে আমি গত বছরও রিটার্ন করেছিলাম, ইম্পোর্টেন্ট অটোফিলে দেওয়ার পর আমার ফিল আপ হয়েছে, বাট অনেকগুলো জিনিস এখন আর আগের মতো নাই। সেক্ষেত্রে এখন যেভাবে আছে সেভাবে চেঞ্জ করে নেবেন। বর্তমানে আপনার কি অ্যাসেট আছে সেটাই এখানে মুখ্য। ওকে, এখানে আপনার যেহেতু সঞ্চয়পত্র, সব ফাইন্যান্সিয়াল অ্যাসেটে ক্লিক করে সঞ্চয়পত্রতে ক্লিক করে এখানে আপনার সঞ্চয়পত্রের টাইপ কি, রেজিস্ট্রেশন নাম্বার কি, ইস্যু ডেট কত লাখ টাকা সঞ্চয়পত্র সেটা এখানে বসিয়ে দিবেন। আর সঞ্চয়পত্র ছাড়াও যদি অন্য কোনো অ্যাসেট থাকে, লাইক আপনার ফিক্সড ডিপোজিট থাকে, ক্লিক দিয়ে এখানে লিখে দিবেন। আপনার যদি কোনো ডিপিএস থেকে ক্লিক দিয়ে এখানে লিখে দিবেন। এগুলো নিয়ে আমার কিন্তু গত বছর অনেক ভিডিও ছিল, যদি কারো তাড়াহুড়া থাকে ওগুলো দেখতে পারেন। সিস্টেম একই আছে, জাস্ট অনেকে নতুন ভিডিও চায় তাই করা, ওগুলো নিয়েও করব, সময় দিতে হবে। তো তারপরে গত বছরে গোল্ড দেখানো ছিল 6 ভরি গিফট আকারে, যেহেতু গিফট আকারে পাওয়া হয়েছে, অথবা গিফট আর ইনহেরিটেন্স উত্তরাধিকার বা গিফট পেলে কিন্তু এখানে ভ্যালু 0 দিবেন, আর পারচেস করলে ভ্যালু দিবেন, এই হচ্ছে কথা। তো এই বছরে যেহেতু সেটা আছে, সো সেটা এভাবেই রাখলাম। ফার্নিচার গত বছর বলা হয়েছিল, মোবাইল কেনা হয়েছিল একটা 70,000 টাকা, সো সেটা তো এখনও আছে, সো সেটাই সেভাবেই রাখা হয়েছে। আর ক্যাশ ব্যাংক অ্যাকাউন্টে এখন বর্তমানে ক্যাশ কত আছে সেটা এখানে ক্লিক করে একটা এই ঘরটা চলে আসছে, অ্যাডে ক্লিক করলে এখানে ঘর আসবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করে কোন ব্যাঙ্ক সেটা সিলেক্ট করে কত নাম্বার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে কত টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে লিখলে অটোমেটিক্যালি লেখাটা এখানে চলে আসবে। আমি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা বর্তমানে আছে সেটা এখানে দিয়ে দিবেন। সেটা এখন বর্তমানে কিন্তু না, আপনার হচ্ছে 2025 সালের 30 জুন, মানে লাস্ট অর্থ বছরের লাস্ট ডেতে কত টাকা ব্যাঙ্কে ছিল সেটাই কিন্তু হিসাব হচ্ছে, সো সেটা এখানে বসিয়ে দিবেন। তারপর আপনার হাতে তো খালি থাকবে না, হাতে তো টাকা পয়সা থাকবে, ওই একই ডেটে মানে 2025 জুনের 30 তারিখে আপনার হাতে কত টাকা ছিল লাস্ট সেটা এখানে বসিয়ে দিবেন। তারপর লায়াবিলিটি, আপনার যদি কোনো ঋণ থাকে ব্যাংকে তাহলে আপনি এখানে ক্লিক করে আপনি ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, কেন নিয়েছিলেন, কত টাকা নিয়েছিলেন বসিয়ে দিতে পারেন, আর না থাকলে দেওয়ার দরকার নেই, থাকলে দিয়ে দিতে হবে। তারপরে আদার আউটফ্লোর এখানে দেখুন 80,276 টাকা দেখাচ্ছে, এটা মানে আমি যে বাৎসরিক খরচ দেখাইছিলাম মনে আছে এক্সপেন্ডিচার পেজে, সেটাই এখানে অটোমেটিক্যালি চলে আসছে ওখান থেকে। হ্যাঁ, এবার আপনারটাও চলে আসবে। সোর্স অফ ফান্ড 5,520 টাকা, এটা কোত্থেকে আসছে, আমার ইনকাম এবছরের কোত্থেকে আসছে, এই যে আমি এখানে ইনকামের এখানে বসাইছিলাম সঞ্চয়পত্র থেকে, আমি যে ইনকামটা পাইছি সেটা অটোমেটিক্যালি এখানে চলে আসছে। এই তো এখন কথা হচ্ছে, আমি তো সঞ্চয়পত্র কিনেছিলাম, সঞ্চয়পত্র কিনতে তো টাকা লাগছে, 2 লাখ টাকা করতে পারছে, আমার তো ইনকাম মাত্র 5,520 টাকা। তাহলে আপনার সোর্স অফ ফান্ড দেখাইতে হবে আপনি কোথা থেকে সঞ্চয়পত্র কেনার টাকাটা পাইছেন। সো যেহেতু একটা মহিলা, সেহেতু সে তো তার হাজব্যান্ডের কাছ থেকে পেতে পারে, সো ফ্রম হাজব্যান্ড লিখে হাজব্যান্ডের টিন নাম্বারটা এখানে দিতে হবে। টিন অফ হাজব্যান্ড লিখলে কিন্তু হবে না, হাজব্যান্ডের টিন নাম্বারটা দিয়ে এখানে অ্যামাউন্টটা বসাইতে হবে কত টাকা হাজব্যান্ডের কাছ থেকে নিছে। এটা কিন্তু তার সেকেন্ড রিটার্ন, দ্যাটস ওয়াই এখানে লাস্ট অর্থ বছরও কিন্তু তার কিছু ছিল, নেট ওয়েলথ ছিল, সেটা এখানে অটোমেটিক্যালি বসে গেছে। আর আপনার যদি ফার্স্ট রিটার্ন হয় তাহলে কিন্তু এখানে 0 বসবে, সেক্ষেত্রে কিন্তু টাকার হিসাব মিলবে না, তখন কিন্তু আপনার এখানে হাজব্যান্ডের কাছ থেকে আরও বেশি টাকা আনছেন দেখাইতে হবে, কারণ আপনি খরচ করছেন তো অনেক বেশি, আপনার 2 লাখ টাকা সঞ্চয়পত্র আছে, আপনি 80,000 টাকার উপরে খরচ করছেন, সো ওই হিসাব করে এখানে হাজব্যান্ডের কাছ থেকে আরও বেশি টাকা আনছেন সেটাই দেখাতে হবে।
এখানে এই ক্যালকুলেশনটা একটু চাইলে বুঝে নিতে পারেন, একদম ইজি। এখানে যে গ্রস ওয়েলথের কথা বলা হয়েছে 3,44,425 টাকা, এটা কোত্থেকে আসছে? ওনার যে সম্পদ ছিল, হ্যাঁ, এখানে যে সম্পদ যে 2 লাখ টাকার হচ্ছে একটা সঞ্চয়পত্র আছে, 70,000 টাকার একটা মোবাইল আছে, ব্যাংকে আছে 35,000 আর হাতে আছে 39,425, এই সবগুলো যোগ করলেই হচ্ছে এই টাকাটা হয়ে যায় 3,44,425 টাকা হয়। সো ওনার যত সম্পদ সবগুলো যোগ করা হয়েছে। আর টোটাল লায়াবিলিটি জিরো, ওনার কোনো ঋণ নাই। ঋণ এই যে এখানে আমি বলছিলাম লায়াবিলিটি, এখানে যদি ওনার কোনো লায়াবিলিটি থাকতো তাহলে এখানে সেটা চলে আসতো, ওটা বিয়োগ হয়ে নেট ওয়েলথটা আসতো। যেহেতু লায়াবিলিটিস নাই, একই সমানটাই নেট ওয়েলথ। আর এখানে হচ্ছে গত বছর ওনার নেট ওয়েলথ ছিল এটা, সো এই বছর নেট ওয়েলথ বাড়ছে 35,000 টাকা। এবার হচ্ছে এই জিরো কিভাবে আসে? জিরো আসে দুইটা ভাগ। ওনার ইনকাম কত এই বছরে? টোটাল সোর্স অফ ফান্ড 1,15,276। কীভাবে? এই যে এইভাবে ওনার হাজব্যান্ড থেকে আনছে 1,09,756, আর ওনার সঞ্চয়পত্র থেকে আসছে 5,520 টাকা, দুইটা যোগ করে হয় 1,15,276 টাকা। আর ওনার আউটফ্লো একই হয়েছে। কীভাবে? উনি 35,000 টাকার সম্পদ বাড়ছে আর 80,276 টাকা উনি খরচ করছে, দুইটা যোগ করলেও আবার এটা হয়। সো আলটিমেটলি টাকা কিন্তু মিলা গেছে, ওনার ইনকাম হয়েছে এটা, উনি টাকা খরচ আর যেটা আছে মিলা এটা, সো আলটিমেটলি জিরো। সো এভাবে জিরোটা মিলতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনার রিটার্ন একুরেট হবে না যদি এটা জিরো না মিলাইতে পারেন। যদি না মিলে কী করবেন? এখানে আপনি কমাইতে বাড়াইতে পারেন, এখানে তারপরে আপনি আপনার ক্যাশ ইন হ্যান্ডে কমাইতে বাড়াইতে পারেন, বা কোনো কিছু কিনছেন সেটা অ্যাড করতে পারেন, তাহলেই দেখবেন এটা মিলাইতে পারবেন। এই অপশনগুলো চেঞ্জ করে এটা মিলানো যায়। তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউসে যাবেন, গেলে এখানে দেখবেন এই যে 276 টাকা আপনার পে করতে বলতেছে, কারণ এটা আমরা এখনও অ্যাডজাস্ট করি না। এই যে আপডেট টেক্সট পেমেন্ট স্ট্যাটাস, এখানে যে আপনার যেহেতু সোর্স ট্যাক্স আছে সেটা ক্লেম করতে হবে। এখানে আপডেটে যাবেন, লেজারে চলে আসবে, তারপরে হচ্ছে আপনি ক্লেম সোর্স ট্যাক্সে যে সঞ্চয়পত্রতে যে এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে সিনক্রোনাইজ ফ্রম ইনকামে ক্লিক করলে দেখবেন নিচে চলে আসছে, এবং এখান থেকে আপনি আপনার ওই যে শুরুতে আমি বলছিলাম যদি আপনি না জানেন এখান থেকে আপনি বের করতে পারবেন আপনার কত টাকা প্রফিট আসছে, কত টাকা সোর্স ট্যাক্স টিডিএস কাটছে, এখানে চলে আসবে। এখানে আসার পরে সেভ দিবেন, সেভ দেওয়ার পরে আমারটা আসবে না, কারণ আমি যারটা নিয়ে কাজ করতেছি ওর তো সঞ্চয়পত্র নাই, আমি জাস্ট এক্সাম্পল স্বরূপ ভিডিও মেক করার সুবিধার্থে আমি দেখাচ্ছিলাম, দ্যাটস ওয়াই এখানে ক্লিক সঞ্চয়পত্রটার নাম্বারটা বসায় দিয়ে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে সিনক্রোনাইজ ফ্রম ইনকাম দিলে আসবে না, বাট আপনাদেরটা আসবে যেহেতু আপনাদের ওই 3 নাম্বারের এগেনস্টে সঞ্চয়পত্র আছে। ওকে, এখানে দিয়ে সিনক্রোনাইজ ফ্রম ইনকামে দিয়ে এখানে সেভ চাপ দিলে এখানে নিচে চলে আসবে, তারপরে জাস্ট আপনি গো টু ই রিটার্নে যাবেন। যাওয়ার পরে নিচে আসলে দেখবেন এখানে আর কোনো টাকা নাই, 0 হয়ে গেছে সব, কারণ আপনার ওইটা সোর্স ট্যাক্স আকারে এই যে এখানে অ্যাড হয়ে যাবে, তখন আপনার এটা 0 হয়ে যাবে। তখন আপনি প্রসিড টু অনলাইন রিটার্নে ক্লিক করবেন, তারপরে এই পেজটাতে চলে আসবেন। একটু ব্লার করে রাখছি কারণ একজনের পার্সোনাল ইনফরমেশন আমি পাবলিকলি দেখাবো না। আপনি একদম নিচে চলে আসবেন, সব চেক করবেন, তারপরে এখানে আসার পরে আপনি হচ্ছে সাবমিট ই রিটার্নে ক্লিক করলে একটা ড্রপডাউন মেনু পাবেন, যেখানে আবার কনফার্মেশন চাইবে যে আপনি কি সাবমিট করতে যাচ্ছেন কিনা। আপনি জাস্ট ইয়েস দিলেই আপনারটা সাবমিট হয়ে যাবে, এবং সাথে সাথে আপনাকে অ্যাকনলেজমেন্ট স্লিপ দিয়ে দিবে। এবং আপনি চাইলে এই যে ট্যাক্স রেকর্ডের এখানে ক্লিক করে আপনি এক্সপ্রেস সার্টিফিকেটে ক্লিক করে আপনার সঞ্চয়পত্রের যে রিটার্নটা জমা দিলেন সেটা আপনি এখানে থেকে কালেক্ট করতে পারবেন। যেহেতু আমরা এখনও সাবমিট করিনি, আমাদেরটা আসে নাই, বাট এখানে ক্লিক করলে আপনারটা চলে আসবে, টেনশন নেওয়ার কিছু নাই। ইভেন অ্যাকনলেজমেন্টে ক্লিক করলে আপনারটা অ্যাকনলেজমেন্ট স্লিপটাও চলে আসবে। হ্যাঁ, এখানে ক্লিক করলে অ্যাকনলেজমেন্ট স্লিপ আসবে, এখানে ক্লিক করলে রিটার্ন সার্টিফিকেটটা আপনি ডাউনলোড করতে পারবেন। এই তো, এভাবেই হচ্ছে আপনি সঞ্চয়পত্রের ই রিটার্নটা নির্ভুলভাবে ঘরে বসে সাবমিট করতে পারবেন 2025-26 অ্যাসেসমেন্ট ইয়ারের জন্য। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে ভুলবেন না। আর ফেসবুকে দেখা গেলে শেয়ার তো একদম ইজিলি করা যায়, শেয়ার করতে পারেন, আপনার কোনো না কোনো বন্ধু হয়তো উপকৃত হতে পারে।